ইকোনমিক্সের আজকের ভিডিওতে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি আর জিডিপি ডিফ্লেক্টর এই তিনটে বিষয় সম্পর্কে বলবো। জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, জিডিপি এট ফ্যাক্টর কস্ট, জিডিপি এট মার্কেট প্রাইস, এইগুলো সম্পর্কে এর আগের দুটো তিনটে ভিডিওতে আমরা বলেছি। ওই ভিডিওগুলো দেখে থাকলে আজকের এই টপিকটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। যারা ওই ভিডিওগুলো এখনো দেখোনি তাদেরকে অ্যাডভাইস দেবো এই ভিডিওর শেষে গিয়ে ওই ভিডিওগুলো একবার দেখে নিন। তো আমাদের মেইন টপিকে আসি। ধরলাম 2022-23 সাল, এই এক বছরে ভারতের ভেতর টোটাল যত জিনিসের প্রোডাকশন হয়েছে সেই সমস্ত আইটেমের মার্কেট প্রাইস যদি আমি জুড়ে দিই তাহলে 2022-23 সালের জন্য ভারতের আমি জিডিপি পেয়ে যাব। জিডিপির এই ভ্যালুটাকেই বলা হবে 22-23 সালের জন্য ভারতের নমিনাল জিডিপি। কিন্তু এই 22-23 সালে পুরো ভারতবর্ষে যত আইটেমের প্রোডাকশন হলো সেই সমস্ত আইটেমের মার্কেট প্রাইস যদি আগের কোনো বছরের আমি মার্কেট প্রাইস ধরি সেক্ষেত্রেও আমি একটা জিডিপি পাবো। সেই জিডিপিটাকে বলা হবে আগের ওই বছরের সাপেক্ষে 2022-23 সালে ভারতের রিয়েল জিডিপি। ব্যাপারটা খুব একটা ক্লিয়ার হলো না। আমি এখানে একটা টেবিল বানিয়েছি, এই উদাহরণ দেখে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জিডিপি নরমালি কোনো একটা দেশের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়, তো আমাদের ভারতের সাপেক্ষে আমরা ক্যালকুলেট করব সেই রকম একটা উদাহরণ নিলাম। পুরো ভারতবর্ষ জুড়ে প্রচুর আইটেমের প্রোডাকশন সারা বছর ধরে হয়, কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা ধরলাম যে 50 পিসের প্রোডাকশন হলো, আর সালটা লিখেছি 2010 সাল। ধরলাম এই 2010 সালে পুরো ভারত জুড়ে টোটাল 50টা আইটেমের প্রোডাকশন হয়েছে, সেই জন্য এখানে লিখেছি 2010 সাল আর প্রোডাকশন হয়েছে 50 পিস। কিসের প্রোডাকশন হয়েছে আমি জানি না, কিন্তু টোটাল 50টা আইটেমের প্রোডাকশন হয়েছে। এখন এই 50টা আইটেমের প্রোডাকশন করতে গিয়ে কিছু খরচ পড়েছে, সেগুলোকে বলা হবে ফ্যাক্টর কস্ট, আর ফ্যাক্টর কস্টের সাথে যদি আমি ট্যাক্স জুড়ে দিই তাহলে আমি পেয়ে যাবো মার্কেট প্রাইস। এখন ধরলাম এই যে 50টা আইটেম তৈরি হলো বা 50টা আইটেমের প্রোডাকশন হলো, এই 50টা আইটেমের এভারেজ মার্কেট প্রাইস হলো 30 টাকা। 50টা আইটেমের ভেতর কিছু আইটেমের মার্কেট প্রাইস হয়তো 60 টাকা, কিছু আইটেমের মার্কেট প্রাইস হয়তো 2 টাকা, আবার কিছু আইটেমের মার্কেট প্রাইস হয়তো 40 টাকা, কিছু আইটেমের হয়তো 5 টাকা। এবার সমস্ত মার্কেট প্রাইস আলাদা আলাদা করে তো আর নেবো না, আমি গড়ে ধরলাম প্রত্যেকটা আইটেমের মার্কেট প্রাইস 30 টাকা। তাহলে এই লাইনটা প্রথমে একটু বুঝতে পারলে পরের গুলো ইজি হয়ে যাবে। 2010 সালে ভারত জুড়ে টোটাল ধরলাম 50টা আইটেমের প্রোডাকশন হয়েছে এবং ওই 50টা আইটেমের গড়ে মার্কেট প্রাইস হলো 30 টাকা। তাহলে ভারতে 2010 সালের জিডিপি কত আসবে? প্রোডাকশন যত পিস হয়েছে ইনটু ওই প্রোডাক্টের মার্কেট প্রাইস, তাহলে 30, 50 ইনটু 30 করলে আসে 1500। তাহলে 1500 টাকার প্রোডাকশন হয়েছে। আমি বলতে পারি 2010 সালে ভারতের জিডিপি 1500 টাকা, মানে হলো যে 2010 সালে পুরো ভারত জুড়ে টোটাল 1500 টাকার প্রোডাকশন হয়েছে। এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার তাহলে 2010 সালের এটা যখন হলো, এরপর 2011 সালেও কিছু না কিছু প্রোডাকশন হবে। ধরলাম পরের বছর অর্থাৎ 2011 সালে 2 পিস আইটেম বেশি প্রোডাকশন হলো। 2010 সালে 50টা আইটেমের প্রোডাকশন হচ্ছিল, 2011 সালে 52 পিস আইটেমের প্রোডাকশন হয়েছে। এখন প্রত্যেক বছর দেশে ইনফ্লেশন হয়, মানে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো সেই হিসাবে যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিভিন্ন আইটেম তৈরি হচ্ছে, সেগুলোর মার্কেট প্রাইসও বেড়ে যাবে। সেই হিসাবে ধরলাম যে 2011 সালে যত আইটেমের প্রোডাকশন হয়েছে তার মার্কেট প্রাইস গড়ে 33 টাকা। তাহলে 2011 সালে আমাদের প্রোডাকশন হয়েছে 52 পিস আর তার মার্কেট প্রাইস হলো প্রত্যেক আইটেমের জন্য 33 টাকা। তাহলে টোটাল কত টাকা প্রোডাকশন হলো? 1716। 52 ইন্টু 33 করলে 1716 আসে। ফলে ওই জন্য বলতে পারি 2011 সালে ভারতের জিডিপি হলো 1716 টাকা। এবার একদম শুরুতে যেমনটা বললাম যে এই যে জিডিপি পাওয়া যায় মার্কেট প্রাইসের উপর, এটাকেই বলে জিডিপি এট মার্কেট প্রাইস, অথবা এটাকেই আমি বলতে পারি নমিনাল জিডিপি। তো এই জিডিপির জায়গায় আমি কি বলতে পারি? নমিনাল জিডিপি। তো 2010 সালে ভারতের নমিনাল জিডিপি 1500, 2011 সালে 1716 টাকা। এবার এইভাবে প্রত্যেক বছর আমাদের কিছু আইটেম তৈরি হবে আর তার কিছু মার্কেট প্রাইস থাকবে। এবার সেই হিসাবে আমি পরপর এই লিস্টগুলো বলি। 2012 সালে টোটাল প্রোডাকশন হয়েছে 55 পিস, আর তার সাথে সাথে জিনিসের দামও বেড়ে গেছে, এই জন্য মার্কেট প্রাইস 33 থেকে 35 হয়ে গেছে। তাহলে 2012 সালে জিডিপি কত হবে? 1925 টাকা। 55 ইন্টু 35 করলে 1925। এবার এর পরের বছর 2013 সালে যদি দেখি, 2013 সালে প্রোডাকশন হয়েছে 40 পিস। আগের বারের থেকে প্রোডাকশন কমে গেছে, সে কমলো বাড়লো যাই হলো, 2013 সালে প্রোডাকশন হলো 40 পিস আর সেই সময় মার্কেট প্রাইস হলো 50 টাকা। তাহলে এই মার্কেট প্রাইসের হিসাবে 2013 সালের জিডিপি হবে কত? 40 ইন্টু 50 মানে 2000 টাকা। সেই হিসাবে 2014 সালে প্রোডাকশন হয়েছে 45 পিস, মার্কেট প্রাইস 45 টাকা। এই দুটোকে গুণ করে আমি জিডিপি পেয়েছি, নমিনাল জিডিপি পেয়েছি 2025 টাকা। একই হিসাবে 2015 সালে 54 পিসের প্রোডাকশন, 50 টাকা মার্কেট প্রাইস, তাহলে 2700 টাকা জিডিপি। 2016 সালে 60 পিসের প্রোডাকশন, 54 টাকা মার্কেট প্রাইস, তাহলে 3240 টাকা জিডিপি। আর 2017 সালে 70 পিসের প্রোডাকশন, মার্কেট প্রাইস 55 টাকা, সেই হিসাবে জিডিপি 3850 টাকা। টেবিলে এই ডেটাগুলো রয়েছে। এবার এই ডেটা থেকে আমরা যদি একটুখানি অ্যানালাইজ করি, অ্যানালাইজ করলে দেখতে পাবো যে জিডিপির যে ভ্যালুটা
ফাইনাল নমিনাল জিডিপির যে ভ্যালু সেটা কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু বেড়েছে। 2010 সালে ছিল 1500, তারপরের বছর 1716, তারপরের বছর 1925, তারপরের বছর 2000, 2025, 2700, 3240, 3850। প্রত্যেক বছর কিছু না কিছু করে বেড়েছে, কম বাড়ুক বেশি বাড়ুক প্রত্যেক বছর আগের বছরের তুলনায় জিডিপির ভ্যালু কিন্তু বেড়ে গেছে। এখন এই জিডিপির ভ্যালুটা দেখে মনে হতে পারে যে তাহলে আমার দেশের জিডিপির কন্ডিশন তো খুব ভালো, আমার দেশে প্রোডাকশন খুব ভালো হয়, কিন্তু ব্যাক সাইডে গিয়ে যদি দেখি আমি এইখানটায় প্রোডাকশনের পরিমাণটা দেখে বুঝতে পারবো। প্রোডাকশন পরিমাণ 2010 সালে হতো 50 পিস, 11 সালে 52 পিস, 12 সালে 55 পিস। এই 3 বছরে পর পর প্রোডাকশনের পরিমাণ বেড়েছে, কিন্তু 2013 সালে গিয়ে 40 পিসের প্রোডাকশন হয়েছে, প্রোডাকশনের পরিমাণ কিন্তু কমে গেছে। আমি জিডিপির ভ্যালু যদি দেখি 12 সালে জিডিপি 1925, 13 সালে জিডিপি 2000, এখানে জিডিপির ভ্যালু বেড়ে গেছে, কিন্তু এই প্রোডাকশনের ভেতর 55 থেকে 40 পিস মানে প্রোডাকশনের পরিমাণ কমে গেছে। প্রোডাকশনের পরিমাণ কমে গেলেও ওইদিকে আলটিমেটলি জিডিপির ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। জিডিপির ওই ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাচ্ছে কিসের জন্য? এই মার্কেট প্রাইসের জন্য। প্রোডাকশন কমে গেছে কিন্তু মার্কেট প্রাইস 35 থেকে 50 টাকা অনেকটা বেশি হয়ে গেছে, সেই জন্য আলটিমেটলি রেজাল্ট হিসাবে জিডিপিও আগের বারের তুলনায় অর্থাৎ 2012 সালের তুলনায় 2013 সালে বেশি দেখাচ্ছে। এই জন্যই আমরা কোনো একটা দেশের নমিনাল জিডিপি দেখে আগের বছরের তুলনায় নমিনাল জিডিপি দেখে ওই দেশের প্রোডাকশনের অবস্থা বুঝতে পারি না। এখন কোনো একটা দেশের প্রোডাকশন কত বাড়ছে বা কমছে সেটা বোঝার জন্য আমাদের আরো একটা টার্ম নিয়ে আসতে হয়, সেটাকেই বলা হয় রিয়েল জিডিপি। এইটা কি? এইটা আমি এই যে দেখছি জিডিপি বাড়ছে, এই যে এইখান থেকে এইটুকু জিডিপি বাড়লো কিসের জন্য? এটা বেশি দেখাচ্ছে কারণ এই মার্কেট প্রাইস বেড়ে গেছে। এখন মার্কেট প্রাইসটা প্রত্যেক বছরই প্রত্যেক দেশের ক্ষেত্রে কিছু না কিছু বাড়ে। এখন কোনো একটা পার্টিকুলার বছর যদি আমি ফিক্স করে দিই এবং সেই বছরের মার্কেট প্রাইস ধরে যদি আমি পরবর্তী বছরগুলোর প্রোডাকশন হিসেবে জিডিপি বার করি, তাহলে আমি বুঝতে পারবো যে ওই দেশে প্রোডাকশন কত বেশি হচ্ছে বা কম হচ্ছে। তো বোঝার জন্য আমি এইখানে একটা সাল ফিক্স করে দিলাম, ধরলাম এই 2012 সালের এই রেটটাকে আমি ফিক্স করে দিলাম। 2012 সালে প্রোডাকশন হয়েছিল 55 পিস এবং তার মার্কেট প্রাইস ছিল 35 টাকা। তো 2012 সালে যে মার্কেট প্রাইসটা ছিল সেই প্রাইসটাকে আমি ফিক্স করে দিলাম, আর এই জন্য এই 2012 সালটাকে বলা হবে বেস ইয়ার। এবার এই 35 টাকার হিসাবে আমি পরবর্তী বছরগুলোর আবার জিডিপি বার করব। তো 35 টাকার হিসাবে 2012 সালের জিডিপি কত হবে? 55 ইন্টু 35 গুণ করে দিলে যা হবে সেটা এখানে লিখে দেবো আমি। তো 55 ইন্টু 35 গুণ করলে কত আসে? 1925 টাকা। এটা হয়ে গেল 2012 সাল হয়ে গেল। এবার 2013 সাল যদি আমি দেখি, 2013 সালে প্রোডাকশন হয়েছে কত? 40 পিস, আর এর মার্কেট প্রাইস কত ছিল? 50 টাকা। 2013 সালে 50 টাকা, কিন্তু আমি নতুন এই জিডিপিটা ক্যালকুলেট করব 2012 সালের যে মার্কেট প্রাইস ছিল সেটার হিসাবে। তাহলে 2012 সালের মার্কেট প্রাইস 35 টাকা আর 2013 সালে প্রোডাকশন হয়েছে 40 পিস। তো এই রেটের হিসাবে যদি আমি এই 2013 সালের জিডিপি ক্যালকুলেট করি, কি হবে? 40 ইন্টু 35 গুণ করলে কত হয়? গুণ করলে আসে 1400 টাকা। এরপর 2014 সালের ক্ষেত্রে দেখি, 14 সালে প্রোডাকশন হয়েছে 45 পিস। এখন এই 45 পিসের আমি 2014 সালের এই মার্কেট প্রাইস নিয়ে নিলে আমার এই জিডিপিটা আসবে, কিন্তু আমি যদি 2012 সালের মার্কেট প্রাইস নিয়ে গুণ করে দিই, তাহলে 45 ইন্টু 35 গুণ করলে কত আসবে? 45 আর 35 গুণ করলে আসে 1575 টাকা। এখন এই 2014 সালের আমি এই জিডিপিটা যেভাবে বার করলাম সেইভাবে আমি 2015, 16, 17 এই 3টে বছরের এই জিডিপি লিখে নেব। তো এইখানে এই লিখে নিলাম 2015 সালে প্রোডাকশন হয়েছে 54 পিস, 2012 সালের মার্কেট প্রাইস হিসাবে জিডিপি আসবে 54 ইন্টু 35 করলে 1890 টাকা। ঠিক একইভাবে 2016 সালের ওই জিডিপিটা আসবে 2100 টাকা আর 2017 সালের জিডিপি আসবে 2450 টাকা। এবার এই যে জিডিপিটা এলো, এই জিডিপির ভেতর যে মার্কেট প্রাইস বা যে রেটটা রয়েছে সেটা হলো 2012 সালে এই 35 টাকাটা। ফলে এই জিডিপিটা দেখে আমি বুঝতে পারবো যে কোন বছর প্রোডাকশন বেশি হয়েছে, কোন বছর প্রোডাকশন কম হয়েছে। যেমন আগের এই জিডিপিটার ক্ষেত্রে দেখছিলাম যে 12 থেকে 13 সালে 1925 পর 2000 টাকা অর্থাৎ জিডিপির পরিমাণটা বেড়ে যাচ্ছিল, কিন্তু আমি এই জিডিপির ক্ষেত্রে যদি দেখি 1925 তারপরে 1400 টাকা, 1400 টাকার প্রোডাকশন হয়েছে, তাহলে এখানে কিন্তু জিডিপি ডাউন হয়ে গেছে। নমিনাল জিডিপিতে দেখা যাচ্ছে যে এই জিডিপিটা ইনক্রিজ করেছে, কিন্তু এই অ্যাকচুয়াল জিডিপির ক্ষেত্রে আমি যদি দেখি 2013 সালের এই জিডিপি ডিক্রিজ করে গেছে। ফলে এই যে জিডিপি এটাকেই বলা হয় রিয়েল জিডিপি। এই রিয়েল জিডিপি দেখে আমরা কোনো একটা দেশের প্রোডাকশন কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা বুঝতে পারি। আর এই রিয়েল জিডিপি বার করার জন্য আমাদেরকে একটা বেস ইয়ার সিলেক্ট করে নিতে হয়। এইখানে যেরকম বেস ইয়ার সিলেক্ট করলাম 2012, তো সেই রকম যে কোনো দেশের জিডিপি ক্যালকুলেট করতে গেলে একটা বেস ইয়ার সিলেক্ট করে নিতে হয়। তো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কিভাবে আসে এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার এরপর একটা টার্ম রয়েছে জিডিপি ডিফ্লেক্টর। কোনো একটা পার্টিকুলার বছরের জন্য জিডিপি ডিফ্লেক্টর বলতে বোঝায় ওই বছরের যে রিয়েল জিডিপি
তার তুলনায় নমিনাল জিডিপি কতটা ভ্যারি করে গেল। তো কি বললাম, কোনো একটা পার্টিকুলার বছরে রিয়েল জিডিপির তুলনায় নমিনাল জিডিপি কতটা বেশি হয়ে গেল সেটাকে ইন্ডিকেট করার যে প্যারামিটার সেটাকেই বলা হয় জিডিপি ডিফ্লেক্টর। এই টেবিলে আমি একটা উদাহরণ দিই। ধরলাম 2015 সালের আমার জিডিপি ডিফ্লেক্টর বার করব। তো 2015 সালে যে রিয়েল জিডিপি আসবে আর যে নমিনাল জিডিপি আসবে, রিয়েল জিডিপি থেকে নমিনাল জিডিপি কত গুণ বেশি সেটা ইন্ডিকেট করার প্যারামিটারই হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। এবার এর একটা ফর্মুলা আছে, সেটা কি? ফর্মুলাটা হলো নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইনটু 100। এই জিডিপি ডিফ্লেক্টর একটা পয়েন্টে আসে, মানে জিডিপি ডিফ্লেক্টরের যে ভ্যালু আসে সেটাকেই বলা হয় জিডিপি ডিফ্লেক্টর গ্রেড বা জিডিপি ডিফ্লেক্টর পয়েন্ট। তো 2015 সালের ক্ষেত্রে আমি যদি জিডিপি ডিফ্লেক্টরটা বার করি, নমিনাল জিডিপি কত? 2015 সালের নমিনাল জিডিপি হলো 2700, তাহলে 2700 বাই ওই সালের রিয়েল জিডিপি কত? 1890। এইটা ইনটু যদি আমি 100 করি তাহলে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা আসবে 142.8। তো এই 142.8 এই নাম্বারটাকেই বলা হয় জিডিপি ডিফ্লেক্টর পয়েন্ট। আর এর ভেতরে ছোট্ট একটু জায়গা আছে, সেটা হলো 42.8। এই যে 42.8 এটাকে আমি পার্সেন্টেজে লিখতে পারি। জিডিপি ডিফ্লেক্টরে যে ভ্যালু আসে তার লাস্টে দুটো ডিজিট নিয়ে যে পার্সেন্টেজটা হবে, যেমন এখানে 142.8 আছে, তাহলে 42.8 আমি যদি পার্সেন্টেজ বলি, এই 42.8% দাম বেড়ে গেছে। আমি কিসের বার করছি? 2015 সালের জিডিপি ডিফ্লেক্টর বার করছি, তাতে আমার ভ্যালু এসছে 142.8। এই জায়গাটা একটু ভালো করে বুঝবা। জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু এসছে 142.8 কোন সালে? 2015 সালে। তাহলে বলা যায় যে 2015 সালের মার্কেট প্রাইস 2012 সালের মার্কেট প্রাইসের থেকে 42.8% বেশি। আমি আরো একবার বলি, কোনো একটা পার্টিকুলার বছরের জন্য, এখানে বললাম 2015 সাল, তো 2015 সালের জন্য জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু এসছে 142.8। 2012 সালে ভারতে যে মার্কেট প্রাইস ছিল 2015 সালে তার থেকে 42.8% মার্কেট প্রাইস বেড়ে গেছে। জিডিপি ডিফ্লেক্টর থেকে এই জিনিসটা বোঝা যায়। এখন আমি বোঝার জন্য এই প্রত্যেকটা 2012 সালের পর থেকে প্রত্যেক বছর আমি জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালুটা লিখে নিই। তাহলে 2013 সালে জিডিপি ডিফ্লেক্টর কত আসবে? 2000/1400, 2000/1400 গুণ 100। এইটা করলেও ভ্যালু আসবে 142.8। এবার 2014 সালে যদি করি তাহলে 2025/1575, 2025/1575 ইন্টু 100। এইটা করলে ভ্যালু আসবে 128.57। এইরকম প্রত্যেক সালে কিছু কিছু ভ্যালু আসবে, তো সেইগুলো আমি একটু লিখে নিই। এই যে এইখানে ভ্যালুগুলো লিখেছি। 2017 সালে জিডিপি ডিফ্লেক্টরের পয়েন্ট এসছে 157.43। এর মানে হলো যে 2017 সালে যে রিয়েল জিডিপি আছে তার তুলনায় এই 157.43 এই গ্রেডের ভ্যালু এই 2017 সালের নমিনাল জিডিপি। এইরকম ফর্মুলা থেকে 2017 সালের আমি এই জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালুটা পেলাম। এবার এই ডিফ্লেক্টরের ভেতর যেমন এই যে এইটা বললাম, তাহলে এখান থেকে কত আসবে? 57.43। 57.43% বেড়ে গেছে মার্কেট প্রাইস। কোনটার থেকে? 2012 সালের মার্কেট প্রাইস থেকে। এই 57.43% মানে বলা যায় যে 2012 সালে ভারতে যে মার্কেট প্রাইস ছিল 2017 সালে সেই মার্কেট প্রাইস 57.43% বেড়ে গেছে। আর এর জন্যই রিয়েল জিডিপি থেকে নমিনাল জিডিপিটা এই পরিমাণ বেশি দেখাচ্ছে। এখন আমি এখানে সিম্পল আরেকটা ক্যালকুলেশন করি। এই যে 57.43% বেশি আসলো, এটা কি? এটা এই 2012 সালের মার্কেট প্রাইসের তুলনায় এটা বেশি। এখন 2012 সালে অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছিল কত টাকার? 1925। আর 2017 সালের রিয়েল জিডিপি কত? 2450। এর থেকে এটা কতটা বেশি? এর থেকে এটা মোটামুটি 27.2% বেশি। 2017 সালের রিয়েল জিডিপি 2012 সালের রিয়েল জিডিপির তুলনায় 27.2% বেশি। এর মানে হলো যে 2012 সালের তুলনায় 2017 সালে 27.2% প্রোডাকশন বেশি হয়েছে, কিন্তু ভ্যালু দেখাচ্ছে আমাদের 57.43% বেশি। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই মূল্য বৃদ্ধির জন্য। দাম যদি না বাড়তো তাহলে জিডিপি 27.2% বেড়েছে আমরা বলতাম, কিন্তু যেহেতু দাম বেড়ে গেছে এই 57.43% বেশি, এই জন্যই এই নমিনাল জিডিপিটা এর থেকে এতটা বেশি দেখায়। তো এর ভেতরে আর খুব বেশি গেলাম না। এই হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। এবার ভারতের অ্যাকচুয়াল ডেটা নিয়ে আমি যদি একটুখানি অ্যানালিসিস করি তাহলে তোমরা এই পুরো ব্যাপারটা আরো ভালো বুঝে যাবে। তো এইটা মুছে দেবো, চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
এবার ভারতের অ্যাকচুয়াল ডেটা নিয়ে আমরা একটুখানি বলি। এই ডেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। এখন 2023-24 সাল, 2023-24 সালে ভারতের জিডিপি ছিল 295 লক্ষ কোটি টাকা। এই জিডিপির পিছনে মার্কেট প্রাইস, প্রোডাকশন কত হয়েছে সেদিকে আমরা যাচ্ছি না, জিডিপি ডিফ্লেক্টরের ক্ষেত্রে সেগুলো লাগবে না, আমাদের নমিনাল আর রিয়েল জিডিপি পেলেই হবে। তো সরকারি ডেটা অনুযায়ী 23-24 সালে ভারতের নমিনাল জিডিপি হলো 295 লক্ষ কোটি টাকা, কিন্তু রিয়েল জিডিপি হলো 174 লক্ষ কোটি টাকা। ভারতে যখন জিডিপির ডেটা পাবলিশ করা হয় তখন 2011-12 সালের যে জিডিপি, সেই জিডিপির ডেটাটাকে বেস ইয়ারের ডেটা বলে ধরে নেওয়া হয়। তো সেটা আগে বলি, 2011-12 সালে ভারতের জিডিপি ছিল 83.5 লক্ষ কোটি টাকা। 2011-12 সালে যখন জিডিপি ক্যালকুলেট হয়েছিল তখন নমিনাল জিডিপি 83.5 লক্ষ, আর তখন রিয়েল জিডিপি অন্য একটা ছিল যেটার ভ্যালু এই 83.5 থেকে কম, সেটা মোটামুটি 52.3 লক্ষ কোটি টাকার মতো। 2011-12 সালে নমিনাল জিডিপি ছিল 83.5 লক্ষ কোটি আর রিয়েল জিডিপি ছিল 52.3 লক্ষ কোটি। কিন্তু পরবর্তীকালে 2015 সালে গিয়ে এই 2011-12 সালের যে ডেটা, জিডিপির ডেটা, সেটাকে আমরা বেস ইয়ার হিসেবে ধরে নিয়েছি, সেই জন্য এই রিয়েল জিডিপির ডেটাটা এই 52.3 এর পরিবর্তে 83.5 এই ডেটাটা লিখে আমি পরের বছরের ডেটাগুলো হিসাব করি। জিডিপির ক্যালকুলেশনে সেটাই ধরা হয়, জিডিপির ক্যালকুলেশনে যে বছরটাকে বেস ইয়ার ধরা হয় সেই বছরের নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি এই দুটোকে সেম করে দেওয়া হয়। সেই হিসাবে 2011-12 সালে নমিনাল জিডিপি 83.5 লক্ষ কোটি, রিয়েল জিডিপিও 83.5 লক্ষ কোটি টাকা। এবার এই হিসাবে 2012 সালের পর 13, 14, 15, 16, 17, 18 এইভাবে পরপর বহু বছর গেছে। সমস্ত ডেটা আমি না লিখে এখানে আমরা 21-22, 22-23 আর 23-24 এর ডেটা লিখেছি। 21-22 সালে নমিনাল জিডিপি ছিল 236 লক্ষ কোটি, রিয়েল জিডিপি ছিল 150 লক্ষ কোটি। এর মানে হলো যে 2021-22 সালে যত আইটেমের প্রোডাকশন হয়েছে সেটাকে যদি আমি 2011-12 সালের মার্কেট প্রাইস দিয়ে গুণ করে দিই তাহলে 150 লক্ষ কোটি টাকা ভ্যালু আসবে। কিন্তু 21-22 সালে যত প্রোডাকশন হয়েছে সেটাকে যদি আমি এই 21-22 সালের মার্কেট প্রাইস দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে ভ্যালু আসবে 236 লক্ষ কোটি টাকা। আর ঠিক এই একইভাবে 2022-23 এর ডেটাটাও পাবো। 22-23 রিয়েল জিডিপির ভ্যালু 161 লক্ষ কোটি, নমিনাল জিডিপি 270 লক্ষ কোটি। 2023-24 সালে কত? নমিনাল জিডিপি 295 লক্ষ কোটি, রিয়েল জিডিপি 174 লক্ষ কোটি। এখন এই ডেটাগুলো দিয়ে যদি আমি জিডিপি ডিফ্লেক্টর বার করি সেক্ষেত্রে কি হবে? 2011-12 সালে ডিফ্লেক্টর কত হবে? ডিফ্লেক্টর হবে নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি, মানে এই ভ্যালু বাই এই ভ্যালু ইনটু 100, এটার টোটাল ভ্যালু করলে আসে 100। পরীক্ষায় কখনো কখনো কোশ্চেনও দেয় যে কোন বছর নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি এই দুটো ভ্যালু সেম হয়ে যায়। তো এই দুটো ভ্যালু নরমালি সেম হয় যে বেস ইয়ার ধরা হয় সেই বেস ইয়ারে। আবার আরো একটা কোশ্চেন আসে যে কোন ইয়ারে জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু 100 আসে। তো জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু 100 আসে কোন বছর? বেস ইয়ারে। এইটাকে যেহেতু বেস ইয়ার ধরেছি, 11-12 সালটাকে যেহেতু বেস ইয়ার ধরেছি, ফলে 11-12 সালে আমার জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু আসে 100। কারণ কি? কারণ নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি সেম হয়ে যায়। এবার 21-22 সালে যদি আমি জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু বার করি তাহলে কত আসছে? নমিনাল বাই রিয়াল, তার মানে 236 বাই 150 ইনটু 100 করলে 157.1। এবার এই 157.1 এর ভেতর এই যে 57.1 এইটাকে আমরা পার্সেন্টেজে বলতে পারি 57.1%। এই পার্সেন্টেজ দিয়ে বলা যায় যে রিয়েল জিডিপি থেকে 57.1% বেশি হলো নমিনাল জিডিপি। আর এই 57.1% থেকে আরো একটা কোন জিনিস বলা যায়, সেটা হলো যে এই 11-12 সাল অর্থাৎ বেস ইয়ারে যে মার্কেট প্রাইস ছিল 21-22 সালে সেই মার্কেট প্রাইসটা 57.1% বেড়ে গেছে। তাহলে 2022-23 সালে এই মার্কেট প্রাইস কতটা বেড়েছে? সেটা হবে এই 167.7 আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে 2011-12 তুলনায় 2022-23 সালে মার্কেট প্রাইস বেড়ে গেছে 67.7%। ঠিক একইভাবে যদি আমি এখানে বলি তাহলে 2023-24 সালে মার্কেট প্রাইস বেড়ে গেছে 69.9%। 2011-12 সালের তুলনায় 2023-24 সালে মার্কেট প্রাইস মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে 69.9, মানে প্রায় 70%। এবার এই যে জিডিপি ডিফ্লেক্টরের আলাদা আলাদা ভ্যালু আসলো, এই জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু থেকেও আরেকটা জিনিস নির্ণয় করা যায়, সেটা হলো যে মার্কেট প্রাইস আগের বছরের তুলনায় কতটা বাড়লো। এইখানে জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু 169, 22-23 সালে জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু 167.7। এবার যদি দেখি যে এটার থেকে এটা কত পার্সেন্ট বেশি, তো সেক্ষেত্রে আমরা ভ্যালু কিভাবে পাবো? 169.9 বাই 167.7 ইন্টু 100। এইটা করলে আমরা একটা ভ্যালু পাবো, সেটা কি? সেটা হলো 101.3।
101.33 এই ভ্যালুটা আসবে। এবার এই 101.33 এর ভেতর এই 1.33 এই কথাটার মানে হলো এর থেকে 100 বাদ দিলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.33%। এই 1.33% এর মানে হলো যে এই বছর এর আগের বছরের তুলনায় মার্কেট প্রাইস বেড়ে গেছে 1.33%। 23 সালে যে মার্কেট প্রাইস ছিল তার থেকে 1.33% বেশি মার্কেট প্রাইস হয়ে গেছে 24 সালে। এইটা এই 1.33% থেকে বোঝায়। ঠিক একইভাবে যদি এইখানে আমি এই পার্সেন্টেজটা বার করি কত হবে, এইটা করলে আসে 6.7%। তার মানে এইখানে আসবে কত, 6.7%। এই ভ্যালুটা দিয়ে বোঝায় যে অন অ্যান এভারেজ 22 সালে যে মার্কেট প্রাইসটা ছিল 23 সালে সেই মার্কেট প্রাইস 6.7% বেড়ে গেছে। তো এই হচ্ছে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি আর জিডিপি ডিফ্লেক্টর সম্পর্কে ওভারঅল সমস্ত কনসেপ্ট। এবার এই নমিনাল আর রিয়েল জিডিপি থেকে ভারতের কিছু ফ্যাক্ট রয়েছে। যেমনটা বললাম যে ভারতের ক্ষেত্রে বর্তমানে যে জিডিপি ক্যালকুলেট করা হয় তার জন্য বেস ইয়ার ধরা হয় 2011-12 সালকে, কিন্তু এর আগে বেস ইয়ার ধরা হয়েছিল 2004-5 সালের যে ডেটা সেটাকে। আর এখন বর্তমানে যে বেস ইয়ারটা ধরা হয় সেটা বললাম 2011-12 সাল। এটা যেহেতু অনেক বছর পুরনো হয়ে গেছে ওই জন্য নতুন করে বেস ইয়ার ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে 2022-23 সালের যে ডেটা সেটার উপর। কোন বছরকে বেস ইয়ার ধরবো সেটা কোন দেশের সংসদ বা পার্লামেন্ট মিলে ঠিক করে। তো সেই হিসাবে ভারতের পার্লামেন্টও 2022-23 সালের যে জিডিপি ডেটা সেই 2022-23 সালটাকে বেস ইয়ার ধরে পরবর্তী বছরগুলোর জিডিপি ক্যালকুলেশন করার কথা ভাবছে। এখন যেমনটা বললাম যে আগে বেস ইয়ার ছিল 2004-5 সাল, পরবর্তীকালে 2015 সালে গিয়ে সংসদ এই বেস ইয়ারটাকে চেঞ্জ করে 2011-12 সাল। আর এখানে বললাম যে এই যে নমিনাল জিডিপি, এই নমিনাল জিডিপিটা পাবলিশ হয় জিডিপি এট মার্কেট প্রাইসের উপর, কিন্তু 2015 সালের আগে পর্যন্ত ভারতে এই নমিনাল জিডিপিটা পাবলিশ করা হতো জিডিপি এট ফ্যাক্টর কস্টের উপর। 2015 সালে যেমন বেস ইয়ার চেঞ্জ করা হয় তার সাথে সাথে বলা হয় যে এর পর থেকে জিডিপি যেটা পাবলিশ হবে সেটা মার্কেট প্রাইসের উপর, ফলে জিডিপির ভ্যালুটা একটু বেশিও দেখাবে। যদিও 2008 সালে ইউনাইটেড নেশনস ভারতকে রেকমেন্ড করেছিল যে জিডিপি তার মার্কেট প্রাইসের উপর পাবলিশ করার জন্য, কিন্তু আলটিমেটলি গিয়ে 2015 সালে এটা সাকসেস হয়ে যায়। এবার ভারতের এই জিডিপিটা পাবলিশ করার জন্য একটা মিনিস্ট্রি বা মন্ত্রণালয় থাকে, সেটা হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা MOSPI। এবং এই মন্ত্রণালয় বা মিনিস্ট্রির আন্ডারে একটা ছোট্ট অর্গানাইজেশন থাকে যেটাকে বলা হয় NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই NSO জিডিপির ডেটাটাকে পাবলিশ করে। বছরে 4 বার জিডিপির ডেটা পাবলিশ হয় কোয়ার্টারলি। ইন্ডিয়া বা যে কোনো দেশের জিডিপি প্রত্যেক 3 মাস অন্তর পাবলিকলি পোস্ট করা হয় এবং এই পোস্টটা করা হয় গভর্নমেন্টের একটা ওয়েবসাইট প্রেস ইনফরমেশন ব্যুরো, এই ওয়েবসাইটে। এখন এই যে জিডিপির ডেটা পাবলিশ হয় এটা আমরা ভারতের ভেতর জিডিপির বিভিন্ন ক্যালকুলেশন করি, জিডিপির এই ডেটাটা নিয়ে বিভিন্ন অ্যানালিসিস করা যায়। কিন্তু ইন্টারন্যাশনালি কোন দেশের ইকোনমি কতটা ভালো, কোন দেশের ইকোনমি কতটা গ্রোথ হচ্ছে সেটা কম্পেয়ার করা হয় প্রত্যেক দেশের রিয়েল জিডিপি দিয়ে। কোন দেশের ভেতর জিডিপিটাকে পাবলিশ করা হয় বা লোকের সামনে দেখানো হয় নমিনাল জিডিপি, কিন্তু ইন্টারন্যাশনালি কম্পেয়ার করতে গেলে সেটা রিয়েল জিডিপি দিয়ে কম্পারিজন হয়। আর এরপরে আরো একটা জিনিস রয়েছে সেটা হলো পিপিপি জিডিপি। পুরো বিশ্বের ভেতর কোন দেশের ইকোনমি কতটা ভালো সেটা মেজার করা হয় এই পিপিপি জিডিপি দিয়ে। তো এই জিডিপি এট পিপিপি এই বিষয়টা নিয়ে আমরা এর পরের ক্লাসে গিয়ে ডিটেলসে বলে দেবো।